স্যার এক্ষুনি ইন্ট্রোডিউস করিয়ে দিল আজকের ক্লাসে আমরা কি কি দেখতে চলেছি। তো প্রথমেই আমাদের সবাই হয়তো এখানে অনেকে হয়তো জানো, অনেকে হয়তো জানো না। তো আমি একদম প্রথম থেকেই একটুখানি তোমাদের নলেজটা দিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমাদের ওয়েবসাইট কি আর ওয়েবসাইট কিভাবে কাজ করে থাকে। ওয়েবসাইট কি ধরতে গেলে আমরা সাধারণত যে কোনো গুগলে কিছু সার্চ করলে যে আমাদের কাছে পেজটা আসে সেটা হচ্ছে কোনো ওয়েবসাইট না। ওয়েবসাইট তখনই আমরা যেতে পারি যখন সাপোজ ধরো আমি গুগলে গিয়ে আমি এখানে সার্চ করলাম অ্যামাজন, এবারে আমার এখানে যে এটা এলো এটা কোনো ওয়েবসাইট নয়, এটা গুগলের সার্চ ইঞ্জিন যেখান থেকে আমাদেরকে কিছু সার্চ ডিটেলস বের করে দিল। তো ওয়েবসাইট কি তাহলে? ওয়েবসাইট হচ্ছে আমি যদি এখান থেকে কোনো লিংকে ক্লিক করি বা এখান থেকে কোনো লিংকে ক্লিক করি সেই যে রিডাইরেক্ট করা হচ্ছে পেজের মধ্যে সেইটা হচ্ছে আমাদের কাছে ওয়েবসাইট। তো আমি এখানে যদি দেখি আমাদের এখানে ডোমেন অ্যান্ড হোস্টিং, আমি একটু পরে এই স্টেপটায় আসছি। প্রথমে আমি তোমাদেরকে একটা ইন্ট্রোডিউস করাবো যে ওয়েবসাইট আর ওয়েব পেজ দুটোর মধ্যে পার্থক্যটা কি। একটা ওয়েব পেজ হচ্ছে আমাদের কাছে পার্টিকুলার সিঙ্গেল পেজ, লাইক যেমন হচ্ছে ধরো এই যে পেজটা ওপেন হয়েছে, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, এই স্ক্রিনে যে পেজটা ওপেন হয়েছে এইটা হচ্ছে আমাদের কাছে একটা সিঙ্গেল পেজ ওয়েবসাইট, যেখানে আমরা একটা পেজকেই দেখতে পাচ্ছি, এটাকে আমরা পেজ বলতে পারি। কিন্তু যেই আমি এখান থেকে কোনো প্রোডাক্টের উপরে ক্লিক করব তো আমাকে অন্য আরেকটা পেজে রিডাইরেক্ট করবে। তো এরকম প্রচুর পরিমাণে পেজ তৈরি হতে 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 আমাদের কাছে যখন তৈরি হয়ে যায় একটা বুকস মানে বইয়ের মতন, তখন আমরা কিন্তু ওটাকে ওয়েবসাইট বলে থাকি। তো ওয়েবসাইট হচ্ছে অনেকগুলো পেজের একসঙ্গে যে সংরক্ষণ করা থাকে সেটাকে আমরা ওয়েবসাইট বলে থাকি। নাও এবারে আমি একটুখানি ডিটেলসে যাই। ওয়েবসাইট যদি আমরা তৈরি করি তাহলে আমাদের পার্টিকুলার কোন জিনিসটা দরকার হয়। ওয়েবসাইট তৈরি তো করিয়ে নিলাম কারোর থেকে, হয়তো ওয়েব ডিজাইনারের থেকে তৈরি করে নিলাম, ওয়েব ডেভেলপারের থেকে তৈরি করে নিলাম, কিন্তু ওয়েবসাইটটা তৈরি যে করে নিলাম তার মানে এই না যে তোমাদের কাছে পৌঁছে যাবে সেই ওয়েবসাইটটা। তার জন্য আমরা ইউজ করে থাকি ডোমেন অ্যান্ড হোস্টিং। ডোমেন অ্যান্ড হোস্টিংটা কি জিনিস? ডোমেন হচ্ছে তোমার ওয়েবসাইটের পার্টিকুলার একটা নাম, যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছি amazon.com অথবা .in, যেটা হচ্ছে আমাদের অ্যামাজনের নাম, যেটা আমরা সার্চ করলে তবেই আসবে আমাদের কাছে ওয়েবসাইট। তো পার্টিকুলার ওয়েবসাইটের নামটাকে আমরা ডোমেন বলে থাকি। আর হোস্টিং কোনটাকে বলি? হোস্টিং হচ্ছে আমরা ওয়েবসাইট যে তৈরি করছি সেখানে প্রচুর পরিমাণে ফাইলস, সাপোজ ধরো তুমি এখানটায় দেখতে পাচ্ছ অনেক ফটোজ রয়েছে, অনেক লেখা রয়েছে, অনেক কিছু রয়েছে, এই যে একটা থেকে আরেকটা পেজে যাচ্ছি যে কোডিং করা লেখাগুলো রয়েছে সেগুলোকে স্টোর করে রাখতে হয়। সেটা আমি পার্সোনাল কম্পিউটারে আমার রাখলে তুমি দেখতে পাবে না, তার জন্য আমাদেরকে দরকার হচ্ছে তোমাদের হোস্টিং। হোস্টিং কি করে? পুরো সারা পৃথিবীতে তোমার ওয়েবসাইটকে লাইভ করে দেখায়। না নেক্সট আসছি আমি ওয়েবসাইট, ডোমেন অ্যান্ড হোস্টিং এর পরে কিভাবে একটা ডোমেন কিনবে। এখানে আমাদের কিভাবে একটা ডোমেন কিনবে এটা দেখতে দেখতেই আমরা এই পার্টিকুলার এই পয়েন্টটায় চলে যাব .com .in and .org। প্রথমে হচ্ছে আমরা হয়তো এই অ্যাডভার্টাইজটা অনেক দেখেছি, ইউটিউব চালালে আমাদের কাছে ইউটিউবের সামনে কিন্তু এই অ্যাডভার্টাইজটা চলে আসে। এই নামটা দেখেছো, GoDaddy? একটু তোমরা রেসপন্স করো প্লিজ। স্যার এটা তো হোস্টিং ডোমেন কেনার একটা ওয়েবসাইট, GoDaddy প্ল্যাটফর্ম। এটা একটা প্ল্যাটফর্ম হোস্টিং এন্ড ডোমেন কেনার জন্য, আমাদের এটা একটা হচ্ছে প্ল্যাটফর্ম। তো সাপোজ তুমি GoDaddy-তে গেলে, গিয়ে তুমি এখান থেকে ডোমেন কিনতে পারো এবং হোস্টিং কিনতে পারো। ডোমেন কি? এই যে আমি ধরো আমি একজনের নাম এখান থেকে তুলে নেব গুগল মিট থেকে, পিরু গোড়াই। ওকে, এখানে আমি লিখবো হচ্ছে পিরু গোড়াই .com।
এবার এটাকে আমি সার্চ করব। pirugorai.com আমার কাছে অ্যাভেলেবল, মানে এই যে নামটা আছে এই নামে এখনো কেউ ডোমেইন কেনেনি, মানে এই নামের কোনো ওয়েবসাইট এখনো তৈরি হয়নি। তো তুমি চাইলে এটা কিনে তোমার ওয়েবসাইট তৈরি করতেই পারো। তো তুমি জাস্ট এখানে ক্লিক করবে মেক ইওর আইটেমস এন্ড দেন পেমেন্ট ক্লিয়ার করে তুমি তোমার এটাকে প্ল্যানটাকে কিনে নেবে। নেক্সট আসছে হচ্ছে .com স্যার, .com .in আমরা অনেক কিছু দেখে থাকি, .xyz .gov.in এরকম ধরনের অনেক ওয়েবসাইট দেখে থাকি। তো এগুলোর মানেটা কি? অ্যাকচুয়ালি আমাদের কাছে এই যে .com .in .org এগুলোর প্রত্যেকটার এক একটা মিনিং আছে। যেরকম .com হচ্ছে আমরা সারা ওয়ার্ল্ডে চালাতে পারি সেই ওয়েবসাইটকে, মানে আমার দেশের বাইরেও কেউ যদি পাকিস্তান, বাংলাদেশ অথবা তোমার আমেরিকা থেকে দেখে তো আমার ওয়েবসাইটকে ইজিলি অ্যাক্সেস করতে পারবে। বাট .in অথবা কোন রকম কান্ট্রির নাম, .in ফর ইন্ডিয়া, .pak ফর পাকিস্তান, .ben আই থিংক BEN অথবা BAN আছে যেটা হচ্ছে বাংলাদেশ, সেরকম ইউএস এর জন্য .us .uk। তো এইগুলো হচ্ছে তাদের পার্টিকুলার কান্ট্রির জন্য তৈরি করা, যে এই কান্ট্রি ওয়েবসাইটকে অ্যাক্সেস করে তাদের ডেটাগুলোকে শেয়ার করতে পারবে। তো এই জন্য আমরা ইউজ করে থাকি আমরা আমাদের ডোমেইন, মেইন ডোমেইন হচ্ছে এই জিনিসটা .in আর .com। এখানে আমি একটু স্ক্রল ডাউন যদি করি, দেখো পিরুগোরাই তো .com তো একটা অ্যাভেলেবেল আছেই, তার সাথে সাথে .in ও আছে, সে কিনতেই পারে .in। তার সাথে সাথে রয়েছে শপ, XYZ, ওয়ার্ল্ড, US, মি, ক্লাব, অনেক এরকম ডোমেইনের অনেক ভ্যারাইটি আছে, কোনো রকম অসুবিধা হবে না। তো বেসিক্যালি ট্রাস্টেড ওয়েবসাইটরা সবসময় .com অথবা .in ইন্ডিয়ার মধ্যে যদি থেকে থাকে .in ইউজ করে থাকে, অথবা কোনো অর্গানাইজেশন যদি হয়ে থাকে সেটা সেখানে ইউজ করা হয় .org, এটা কি ইউজ করা হয়। যদি কোনো গভর্নমেন্ট ওয়েবসাইট হয়ে থাকে তাহলে কি ইউজ হবে? তাহলে প্রথমেই নামের সাথে .gov.in, কারণ ইনটা দেওয়ার কারণ হচ্ছে যে আমরা ইন্ডিয়া থেকে ভিজিট করছি সেই কারণে .gov.in। ওকে, যদি আমেরিকান ওয়েবসাইট হতো তাহলে .gov.us, কারণ হচ্ছে গভর্নমেন্ট ওয়েবসাইট গভ দিয়ে স্টার্ট হয় ডোমেইনকে। ওকে, না ডোমেইনের পরে আমি আসছি হচ্ছে হোস্টিং। যদি আমি এখানে প্ল্যানের মোর অপশনে ক্লিক করি তো এখানে আমাদের পাওয়া যাবে ওয়েবসাইট এন্ড হোস্টিং। তো ওয়েবসাইট এন্ড হোস্টিং এর মধ্যে আমরা অনেক অপশন পাচ্ছি। তো আমি এখানে ওয়েব হোস্টিং এ যদি ক্লিক করি তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের হোস্টিং প্ল্যান। হোস্টিং প্ল্যানসে আমরা কি পাচ্ছি? হোস্টিং প্ল্যানসে আমরা আমাদের ওয়েবসাইটকে হোস্ট করার জন্য মান্থলি কিছু চার্জেস করতে হয়। সেই চার্জেসটা কত? 79 হতে পারে, 199 হতে পারে, আলাদা আলাদা ফিচারের সাথে তোমাকে ওয়েবসাইটকে হোস্ট করতে দেবে তারা। কিরকম ফিচার? ওয়েবসাইট যেখানে হোস্ট হয় সেখানে অতি অবশ্যই এরকম ধরনেরই একটা কম্পিউটার থেকে থাকে যার মধ্যে সেই ওয়েবসাইটটাকে আমরা আপলোড করে দিই, তার ফলে আমাদের কাছে অন্যরা সেই ওয়েবসাইটটাকে লাইভ হিসেবে দেখতে পায়, কারণ সেই কম্পিউটার কখনো বন্ধ হয় না, সেটা 24/7 অনলাইন থাকে। তো হোস্টিং কি, ডোমেইন কি, আশা করছি বুঝেছো। তো নেক্সট আমি যাব হচ্ছে কিভাবে হোস্টিং কিনবে, কিভাবে ডোমেইন কিনবে, হয়ে গেল। এবারে আমি আসি কোডিং কি। নাও ওয়েবসাইট হোস্ট অথবা ওয়েবসাইটকে তুমি ডোমেইন কিনে হোস্ট করা এটা করে নিতেই পারবে, তোমরা চাইলে অনেক জায়গা থেকে দেখেও করে নিতে পারবে, সেটা বড় জিনিস না। বাট কোডিং, আমরা যদি কোনো ওয়েবসাইটকে হোস্ট এন্ড ডোমেইন করি তাহলে আমাদের কোনো প্রফিট নেই। আমরা যদি সেই ওয়েবসাইটটাকে বানাতে শিখি তাহলে আমাদের প্রচুর পরিমাণে প্রফিট। আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়া মার্কেটে, ওয়ার্ল্ডের মার্কেটে টপ অনলাইন বিজনেসের জন্য, সেটা তোমরা ভালো করে জানো। কারণ আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়াতে যত পরিমাণ ই কমার্স ওয়েবসাইট আছে আদার্স ওয়ার্ল্ডে কোথাও নেই। অ্যামাজন সবচেয়ে বেশি ইনকাম করে আমাদের ইন্ডিয়া দিয়ে, ঠিক আছে? সেরকম ফ্লিপকার্ট আছে, মিশো আছে, জোম্যাটো, সুইগি, এরকম ধরনের অনলাইন প্ল্যাটফর্ম প্রচুর এসে গেছে যাদের ওয়েবসাইটের থ্রুতে তারা ইনকাম করে থাকছে। এইবারে আসছি ওয়েবসাইটে ওরা ইনকাম করছে ঠিক কথা, কিন্তু ওয়েবসাইটটা তো কেউ না কেউ বানিয়ে দিয়েছে। সো তারা হচ্ছে ডেভেলপার অথবা ডিজাইনার। এবারে ডিজাইনার এন্ড ডেভেলপার দুজন আলাদা আলাদা হয়ে থাকে একটা ওয়েবসাইটের পরিপ্রেক্ষিতে। একটা ওয়েবসাইটকে বানাতে গেলে দুজনকে লাগে, এক হচ্ছে ডিজাইনার, এক হচ্ছে ডেভেলপার। অথবা তুমি যদি একাই করতে চাও
তাহলে তোমাকে বলা হবে ফুল স্ট্যাক ডেভেলপার, কারণ তুমি সব পারছো, ডিজাইনও করে দিতে পারছো প্লাস তার ডেভেলপমেন্টও করে দিতে পারছো। ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কি জিনিস সেটা আমি আসছি। প্রথমে আমরা কোডিংটা দেখি। কোডিং হচ্ছে আমাদের কাছে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেরকম আমাদের কাছে বাংলা, হিন্দি, ইংলিশ, উর্দু এরকম ধরনের নানান ধরনের ভাষা আছে, আমরা আমাদের সাথে কথোপকথন করার জন্য এইসব ভাষাগুলো ইউজ করে থাকি। সেরকম ধরনেরই আমাদের কাছে কম্পিউটারের কিছু ভাষা রয়েছে, যেরকম হচ্ছে সি প্লাস প্লাস, সি হ্যাশ, এইচটিএমএল, জাভা, জাভাস্ক্রিপ্ট, এরকম বহু ল্যাঙ্গুয়েজ আছে। আর আজকের দিনে দাঁড়িয়ে আরো নতুন নতুন ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হচ্ছে, যেগুলোকে ইউজ করে আজকের কম্পিউটারের সাথে আমরা কমিউনিকেট করতে পারছি। লাইক তোমাদের একটা এক্সাম্পল দিই কোডিং অথবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু কথা বলতে পারি কম্পিউটারের সাথে। আমি যদি হোয়াটসঅ্যাপেরই একটা এক্সাম্পল দিই, তোমরা সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করো, তো হোয়াটসঅ্যাপে তোমরা একটা এআই চ্যাট সাপোর্ট দেখেছো, যেখানে তুমি কোনো কোয়েশ্চেন করলে অথবা তার সাথে কমিউনিকেশন করলে, হাই কেমন আছো এরকম ধরনের মেসেজ পাঠালে, সে কিন্তু তোমাকে রেসপন্স দিতে পারে, হ্যাঁ আমি ভালো আছি, অথবা তুমি কেমন আছো। গুগল অ্যাসিস্ট্যান্টের সাথেও হয়তো তোমরা কখনো হয়তো কথা বলে দেখতে পারো, তুমি ওকে ভয়েসে বলবে হ্যালো হাউ আর ইউ, তো সে রেসপন্স করবে তোমার পরিপ্রেক্ষিতে কি ইয়েস আই এম ফাইন, হাউ আর ইউ স্যার, এরকম ধরনের কথাবার্তা বলতে পারে। তো মানেটা কি, তোমার কথা একটা মেশিন বুঝতে পারছে। তো মেশিনের তো সেই এই জিনিসটা আমাদের মতো নেই, আমরা এটাকে তৈরি করে দিচ্ছি, এই প্রোগ্রামিং ভাষার মাধ্যমে সেই মেশিনকে তৈরি করে দিচ্ছি। তো ওটা হলো আমাদের কাছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবারে আমরা যদি ওয়েবসাইট বানাই তাহলে আমাদের প্রফিটটা কি? ওয়েবসাইট বানানোতে আমাদের প্রফিট হচ্ছে যে আমরা একজন ওয়েব ডিজাইনার হয়ে যদি দাঁড়াই অথবা একটা ওয়েব ডেভেলপার হয়ে দাঁড়াই, আজকের মার্কেটে প্রচুর ডিমান্ড এরকম ওয়েব ডিজাইনার আর ওয়েব ডেভেলপার। তুমি কোনো আইটি কোম্পানিতে গিয়ে ইজিলি অ্যাক্সেস করতে পারো, চান্স পেতে পারো, ইন্টারভিউ ক্র্যাক করতে পারো কি হ্যাঁ স্যার আমি ওয়েবসাইট বানাতে পারি, নিন এই দেখুন আমার প্রজেক্ট, আমি এই জিনিসটা বানিয়েছি ঘরে বসে। ওকে, তারা যদি ফাইন তোমার প্রজেক্ট এত সুন্দর হয়ে থাকে, নিশ্চয়ই তোমরা ওখানে ইন্টারভিউ ক্র্যাক করে যাবে। আর আজকের দিনে প্রতিটা আইটি কোম্পানিতে একজন না একজনের ডেভেলপার হয়ে থাকে, বিকজ প্রতিটা কোম্পানির আজকের দিনে দাঁড়িয়ে একটা না একটা ওয়েবসাইট আছে। যেরকম আমাদেরও একটা ওয়েবসাইট আছে www.techskillzone.com, এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করে দেখতে পারো, এইটাও একটা ওয়েবসাইট। তো আমাদের ওয়েবসাইটে তাহলে ল্যাঙ্গুয়েজ কি লাগে? আমাদের ওয়েবসাইট শিখতে গেলে আমাদের পার্টিকুলার কয়েকটা ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো দিয়ে আমরা ওয়েব ডিজাইনিং করতে পারি, আবার পার্টিকুলার কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো দিয়ে আমরা ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি। ওকে, তো সেরকম যদি হয়ে থাকে তাহলে আমরা বলবো যে ডিজাইনের জন্য প্রথমে কি ল্যাঙ্গুয়েজ লাগে? ডিজাইনের জন্য প্রথমে আমাদের লাগে HTML, CSS এন্ড জাভাস্ক্রিপ্ট, তিনটে জিনিস লেগে থাকে। আর আমাদের তাহলে ডেভেলপমেন্টের জন্য কি লাগে? ডেভেলপমেন্টের জন্য আমরা যদি, আমাদের অনেক ল্যাঙ্গুয়েজ আছে, বাট আমরা যদি ইজি ওয়েতে খুব তাড়াতাড়ি শিখে নিতে চাই, তারপরে আমরা যদি নিজেদের ক্যারিয়ারকে নিজেরা ডেভেলপ করতে চাই, তখন আমরা ইউজ করতে পারি তোমাদের ডেভেলপমেন্টের আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ, যেরকম হচ্ছে জাভাস্ক্রিপ্ট, রিয়াক্ট বলছি, নোড.js, তারপরে তোমার এক্সপ্রেস.js, এই সব ধরনের অনেক অনেক ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। বাট PHP হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা খুব ইজিলি আর খুব তাড়াতাড়ি আমরা কিন্তু অ্যাক্সেস করে তাড়াতাড়ি ওয়েবসাইট ডিজাইন করতে পারি। তো আর বেশি কথা না বলে এটার উপরে আমি এখানটায় একটা ওয়েবসাইট, মানে আমাদেরই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটাকে আমি তোমাদের দেখাতে চাই। ফাইলস, এখানে আসছে হচ্ছে, তো এখানে আমাদের একটুখানি টাইম দাও, আমাকে আমার ফোল্ডারটা থেকে বের করে নিতে দাও। আচ্ছা, আমি দেখো এই ওয়েবসাইটটাকে কোড ফরম্যাটে ওপেন করে নিয়েছি। ওকে, তো এই হচ্ছে আমাদের কোডিং, এই হচ্ছে আমাদের কোডিং। প্লিজ কেউ ভয় পেয়ে যেও না, হ্যাঁ
কারণ কোডিংটা আশা করছি তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো আমি এখানে না, আমি এবারে আমার এখানে চলে যাই, আমার সুইচিং করে নি আমার কোডিং এ। তো এই হচ্ছে আমাদের কোডিং, ঠিক আছে। কোডিং কিন্তু এমন একটা ল্যাঙ্গুয়েজ, তোমরা মানে সরি এমন একটা জিনিস, তোমরা যদি এটার একবার নেশায় পড়ো তো এটা থেকে বেরোনো মুশকিল। ওকে, তো কারণ হচ্ছে এখানে আমরা এমন এমন জিনিস করতে পারি যেটা হচ্ছে তোমরা অন্য কোনো প্ল্যাটফর্ম অথবা অন্য কোনো কাজে সেই ইন্টারেস্টিংটা পাবে না। যদি তোমরা একবার ইন্টারেস্ট দাও আর তোমরা যদি একবার ল্যাপটপ অথবা কম্পিউটার নিয়ে এটা করতে বসো, তাহলে তুমি তো শেষ তো এটা করতেই পারবে না, বাট এটা কন্টিনিউয়াসলি তোমার লার্নিং হতে থাকবে। ব্যাপারটা হচ্ছে এখানে প্রচুর লাইনের কোড আছে তোমরা দেখতে পাচ্ছ, বাট আমি কি এত কোড আদেও সবই লিখেছি টাইপ করে করে? অনেক টাইম টেকিং এর ব্যাপার। তো আমাদের কাছে থাকে এটা হচ্ছে একটা ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড, যেটা হচ্ছে কোড এডিটর। আর একজন কোডারের দুটো জিনিস লাগে, এক হচ্ছে একটা ব্রাউজার লাগবে, ওয়েব ডিজাইনারের একটা ব্রাউজার লাগবে, আর একটা লাগবে হচ্ছে তোমার কোড এডিটর, যেখানে তুমি সুন্দরভাবে তোমার কোডটাকে তাড়াতাড়ি টাইপ করে কাজ করে নিতে পারো। নাও এবারে আমি যদি এখানে দেখে থাকি তাহলে তোমরা এখানটায় এটা আমি প্লে করছি, এই দেখো এই হচ্ছে ওয়েবসাইটটা, ঠিক আছে। এই ওয়েবসাইটটা এটা, যেটা আমি এক্ষুনি কোডটা করেছিলাম, আমি একবার রান করেও তোমাদের দেখিয়ে দিই এটাকে প্রথম থেকে। এটা আমার পুরোপুরি আমার কম্পিউটারে চলছে, এটা কিন্তু কোনো সার্ভারে চলছে না। ওকে, তো আমি এখানে তোমাদের রান করে দেখিয়ে দিই। লোকাল হোস্ট স্ল্যাশ স্পেলিং আই থিঙ্ক ভুল লিখেছি, এটা SAVPY এ হবে না। ওকে, what happened? আচ্ছা, এটার নাম ছিল হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ টেক স্কিল জোন, এইটা। তো এই যে ওয়েবসাইটটা দেখো আমি এখানে রান করলাম, এটা পুরোপুরি আমার লোকালি চলছে। এটা তোমরা কিন্তু যদি আমাদের ওয়েবসাইট সার্চ করে থাকো তাহলে কিন্তু এই জিনিসটা দেখতে পাবে। আর এটা করে রাখার আমার কারণ আছে, কারণ আমি এই জিনিসটুকুটাই পার্টিকুলার এইটুকু জায়গাটা একটুখানি তোমাদের ফিক্সড করে দেখাবো যে ব্যাপারটা কিভাবে কাজ করছে। ওকে, তো সাপোজ ধরো এখান থেকে আমি যদি দেখি এখানে কিছু ভিডিওস রয়েছে, ফটোজ রয়েছে, নাও এখানে একটা ফর্ম রয়েছে, এখানে একটা ফর্ম রয়েছে, তার নিচে আমার কিছু তোমার কার্ডস রয়েছে, তার নিচে তোমার এখানে একটা ভিডিওর জায়গা রয়েছে, আর এখানে কিছু লার্ন ইউআরএল বলে রয়েছে, আর এখানটায় আমাদের মেসেজ বক্স রয়েছে। এই মেসেজ বক্স কিন্তু আমাদের রেসপন্স করে থাকে। এই যে মেসেজ বক্সটা আছে এটা আমাদের রেসপন্স করে থাকে। কিরকম ভাবে রেসপন্স করে? সাপোজ এখানে আমি আমার নাম আর এখানে আমি আমার ইমেল আইডি যদি দিয়ে দিই আর এখানে আমার মেসেজ দিয়ে দিই, তাহলে কিন্তু এখান থেকে যদি আমি সেন্ড করি, সেন্ড মেসেজ নাও যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু তোমরা ডাইরেক্ট আমার পার্সোনাল মেলে কানেক্ট করা আছে এর মধ্যে। তো আমি যদি মেসেজটা করি এখন আমার পার্সোনাল মেলে কিন্তু এই মেসেজটা চলে যাবে, আর এটা আমাকে নতুন একটা পেজে রিডাইরেক্ট করে বলবে থ্যাংক ইউ। ওকে, তো আমি প্রথমেই তোমাদেরকে কোডিং এর এই পার্টটা দেখাই। এটা হচ্ছে আমাদের পিএইচপি কোড, ঠিক আছে। পিএইচপি ফাইল এক্সটেনশন দিয়ে সেভ করা রয়েছে, বাট এই পুরো কোডিংটা কিন্তু এইচটিএমএল। এই যে কোডিংটা আছে এটা পুরোটা এইচটিএমএল। তাহলে পিএইচপি কোথায় আছে স্যার? তাহলে পিএইচপি দিয়ে আপনি কেন সেভ করে রেখেছেন? পিএইচপি এখানে তোমার এই কিছু কিছু জায়গায় লিংক আপ করা আছে, ঠিক আছে। যদি আমি পিএইচপি ফাইল দিয়ে না সেভ করতাম তাহলে আমার এই কাজটা হতো না, সেই কারণে। বাট এটা আমার পুরোটাই এইচটিএমএল কোড। এখানে আমাদের কিছু কিছু পিএইচপি ফাইল রয়েছে, যেরকম পিএইচপি মেলার, এর ভিতরে আমি যত রকমের মেল ফাংশন গুলো রয়েছে সেগুলো লিখে রেখেছি। এটা আমাদের পুরোপুরি ডেভেলপমেন্টের পার্ট। কনফিগারেশন করে রেখেছি এখানটায় আমরা আরো ডিটেলস দিয়ে রেখেছি। তো সেক্ষেত্রে আমাদের কাছে কি হচ্ছে, হয়ে যাচ্ছে। তো এই যে আমাদের যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারে তোমরা একটু ভালো করে দেখো, ইউজার ইন্টারফেসটা অনেকটা ফ্লেক্সিবল। যেরকম হচ্ছে এখানে আমাদের ফোল্ডার গুলো দেখা যাচ্ছে, কি কি ফোল্ডার আছে এর ভিতরে, কি কি পেজ আছে এখানে। এখানে আমাদের নতুন ফোল্ডার ফাইল ক্রিয়েট করার জন্য জায়গা রয়েছে। এখানে আমরা যত ফাইল
খুলবো, এখান থেকে ক্লিক করে যদি আমি কোনো ফাইল খুলি, সেই ফাইলটা এখানে শো করবে আর এখানে তার নামটা শো করবে। তো এটা একটা ইউজার ফ্রেন্ডলি আমাদের কাছে একটা বলতে পারো তোমরা সফটওয়্যার, যেখানে আমরা কোড লিখতে পারি। তো আমার এখানে কোডের প্রবলেমটা কি আছে, যে আমার এই যে পিকচারটা, এই যে লোগোটা, আমাদের এই লোগোটা কিন্তু অনেক বড় হয়ে রয়েছে। আর তার জন্য কি হচ্ছে, এই যে হোম, অ্যাবাউট আস, কোর্স, কন্ট্যাক্ট, সাইন ইন, লগ ইন, এই যে অপশনস গুলো অনেক নিচে চলে এসেছে, বাজে লাগছে দেখতে, পুরোটা বন্ধ হয়ে রয়েছে। তো আমার এটা পেজ হচ্ছে ইন্ডেক্স দিয়ে আমরা স্টার্টিং করি, ঠিক আছে। আমাদের যে ওয়েবসাইট হয় সেটা হচ্ছে মেন যে পেজটা থাকে সেটা হচ্ছে ইন্ডেক্স পেজ, যেটা আমি এর আগেই বললাম একটা ওয়েব পেজ আর একটা ওয়েবসাইটের মধ্যে ডিফারেন্স। তো ওয়েব পেজ প্রথমেই আমাদের আসে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজটা হচ্ছে আমাদের এইটা, যেটা ওয়েবসাইটকে ওপেন করাতেই ফার্স্ট ওপেন হয়ে ঢোকে, সেটা হচ্ছে আমাদের কাছে ল্যান্ডিং পেজ। তো আমি চলে যাই আমার এখানে index.php তে, আর আমার ওটা প্রবলেম হয়েছে ন্যাভিগেশন, এটাকে ন্যাভিগেশন বার বলে থাকা হয়। তো আমি এখানে জাস্ট VS কোডের ফাংশন রয়েছে, কন্ট্রোল F প্রেস করলে ফাইন্ড অপশন ওপেন হয়ে যায়, আর এখানে যদি আমি nav বলে সার্চ করি তাহলে আমার এখানে ন্যাভিগেশনটা ওপেন হয়ে যাবে। দেখো ন্যাভে চলে এসেছে, আমার এই nav সাজেশন দিচ্ছে যে এখানে nav রয়েছে। তো আমার এখানে প্রথমেই রয়েছে এই লোগোটা, ঠিক আছে। এই লোগোটা যেটা রয়েছে, এই লোগোটা আমি দেখতে পাচ্ছি এইখানটায় রয়েছে, পার্টিকুলার এই জায়গাটা দেখো এখানে রয়েছে। আমি যদি এটাকে কন্ট্রোল প্রেস করে লিংক কনভার্ট টু লিংক, ওকে, এখানে কোথায় আছে অ্যাসেটস, ইমেজ এন্ড logo.jpg। তো আমার অ্যাসেটস, এখান থেকে আমি ফোল্ডার খুঁজবো অ্যাসেটস, এই যে অ্যাসেটস, ইমেজ, আর এখানে যদি আমার logo.jpg টা থেকে থাকে, এখানে mcl logo.jpg, এই যে এই পিকচারটা, এটা আমি এই ফোল্ডারটাই ঢুকিয়ে রেখেছি। নাও আমি এখানে কি করব, logo.jpg আছে, এখানটায় আমি এটাকে সাইজিং করে দেবো, ঠিক আছে। তো এটার জন্য আমাদের লাগে হচ্ছে CSS, মানে ক্যাসকেডিং স্টাইল শীট। HTML দিয়ে আমাদের কন্টেন্ট গুলো অ্যাড করা হয়, আর CSS দিয়ে আমরা এটাকে স্টাইলিং করে থাকি। যেরকম কন্টেন্ট বলতে গেলে এই পিকচারটা হচ্ছে একটা কন্টেন্ট, ঠিক আছে, কিন্তু এই পিকচারটাকে একটু তো স্টাইল করতে হবে, ছোট বড় মিডিয়াম সাইজ অথবা সার্কেল সাইজ কিছু তো একটা করতে হবে। সেই যে স্টাইলিংটা করছি সেটাকে আমরা CSS এর মাধ্যমে করে থাকি। তো আমি চলে এখানে ডাইরেক্ট স্টাইল ট্যাগ লাগিয়ে আমি বলি এটার যেটা হবে উইথ হবে, উইথ WIDTH, উইথ হবে তোমার, সাপোজ ধরে নাও কোন একটা পিক্সেল দিয়ে দিই 150px, কত বড় হবে আমি জানি না, তবে এখানে রিলোড হওয়ার পরে এটা শো করবে। উইথ মানে হচ্ছে চওড়াটা। আচ্ছা, এরপরে আমি দেবো হচ্ছে এখানটায় স্টাইল ডট, তারপরে আমি দেবো এখানটায়, আচ্ছা আমি আই থিঙ্ক এখানটায় কোনো স্টাইল শীট বানিয়ে রেখেছিলাম না, ওকে। তো এখানটায় আমি দেবো হচ্ছে, এটা দেওয়ার পরে হাইট দেবো, হাইট কোটেশন দেন 150px। ওকে, প্রবলেমটা হচ্ছে কি জন্য একটু চেক করে নেবো কোডটাকে। স্টাইল ইকুয়ালস টু উইথ 150px, হাইট 150px। সো এটা নিচ্ছে না কেন? আচ্ছা, ক্লাস ইমেজ, এখানে আমার ক্লাস ইমেজ করা রয়েছে অলরেডি। তো এই ক্লাসটা আমি কোথায় ডিফাইন করে রেখেছি, এখানে আমার CSS রয়েছে, CSS এর ভিতরে আমি এটাকে ডিফাইন করে রেখেছি, যেটা হচ্ছে আমার এক্সটার্নাল CSS বলে থাকতে পারে। তো এই যে CSS ফোল্ডারটা, এই যে আমাদের CSS ফোল্ডারটা রয়েছে style.css, এখানে যদি আমি ক্লাস ইমেজ কে সার্চ করে থাকি তো তুমি এখানে দেখতে পাবে, এই দেখো এর যে স্টাইলিংটা রয়েছে এইখানটায় করা রয়েছে অলরেডি, সেই কারণে ও কিন্তু স্টাইলিং নিতে পারছে না। তো আমি এই যে মেন ফাইলটা রয়েছে style.css, এই style.css কে আমি কি করব, এখান থেকে সরিয়ে দেবো এই ফাইল থেকে।
যেটা আমার index.php ছিল। এগুলো আমাদের ইন্টারনাল লিংক আপ করা হয়ে থাকে, যেটার মাধ্যমে আমরা এটাকে করে থাকি। করার পরে style.css রিলোড। ওকে, আমি একবার রিলোড করি, লোকাল হোস্ট স্ল্যাশ দেখতে পাচ্ছ জায়গাটা ছোট হয়ে গেল আর লেখাটা তোমার এখানে চলে এলো। এই যে আমি যে জায়গাটা করলাম এখানে আমি 150px যে চেঞ্জেসটা করলাম সেই চেঞ্জেসটা এখানে নিয়ে নিল। তো এই যে চেঞ্জেসটা নিয়ে নিল আমার, এখানে যদি আমি এইটাকে ধরে আমি বলে থাকি যে বর্ডার রেডিয়াস নিল, রাউন্ড হয়ে গেল। তো আমাদের এইখানটায় এই যে কাজটা হচ্ছে সেই কাজটা কার মাধ্যমে হচ্ছে, আমরা একটা একটা করে কোড লিখবো, এই জিনিসটা আমাদের কাছে অটোমেটিক ভাবে সেট হয়ে যাবে। এই দেখো আমার এটা কিন্তু লোগোটার ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে আমার কিন্তু পুরো কোডটাই রয়েছে, যেখানে আমার আদার্স আরো কিছু রয়েছে, যেরকম ধরো logo.png এগুলো সব চলতে থাকছে। নাও এবারে আমি তোমাদের একটু ফর্মটা দেখাই এখান থেকে। হ্যাঁ, লোকাল হোস্ট তো এইখানে আমি আমাদের ফর্মটা যদি দেখাই, আমি কি ভুল ফোল্ডারে রয়েছি? ইয়েস, আমি ভুল ফোল্ডারে রয়েছি, যেটা হচ্ছে এখানে নাম হচ্ছে তোমার এইটা, যেটা হচ্ছে এই ফোল্ডারটার নাম রয়েছে, আর আমি অন্য ফোল্ডারে কাজ করছিলাম এতক্ষণ। যাই হোক, ফোল্ডারটা ওপেন করে নিই। তো এইখানটায় আমার রয়ে গেছে হচ্ছে তোমার index.php কোথায় আছে, এখানে লগইন ফাইল, ফাইল HTML নিচে index.php। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট হয়ে গেছে তো লেখাটা আমি দেখতে পাচ্ছি না। কন্ট্রোল প্লাস, হ্যাঁ এবারে ঠিক দেখা যাচ্ছে রাইট নাও। আচ্ছা, এখানে হচ্ছে আমার nav না। আচ্ছা, এখানে আমি কি করব, এখানে আমার এই যে logo.png এখানে আমি স্টাইলটা করে দিই আরেকবার, স্টাইল with width width হচ্ছে 50 পিক্সেল, আমি অনেকটাই ছোট করছি এটাকে, পিক্সেল সেমিকোলন দিয়ে ক্লোজ করব, HIGHT। হাইট হচ্ছে আমার 50 পিক্সেল, বিকজ অফ আমি ওটাকে রাউন্ডেড করব, তো সেই কারণে আমি এখানে করে দিলাম সেম হাইট এন্ড উইডথ। আর বর্ডার রেডিয়াস কেন দেওয়া হয়? বর্ডার রেডিয়াস হচ্ছে আমাদের সার্কেল করার জন্য, মানে বর্ডারের চার কোণে এরকম রাউন্ডেড সার্কেলটা চলে আসে। তো 50% করলে কি হয়, পুরো রাউন্ড সার্কেলে চলে আসে, একটা স্কোয়ারকে যদি আমরা 50% এ কনভার্ট করি। তো আমার দেখো এখানটায় অ্যাপ্লাই হয়ে গেছে অলরেডি। আমি হয়তো বর্ডার রেডিয়াসে বানানো হয়তো ভুল লিখেছি, যার জন্য ওটা রেডিয়াস নেয়নি। এখানে বর্ডার রেডিয়াস হ্যাঁ, এখানে সেমিকোলন দিই। এই হচ্ছে ছোট ছোট ভুল, যেটার মাধ্যমে আমরা কোডের মধ্যে অনেক কিছু প্রবলেম ফেস করে থাকি। ঠিক আছে, আর এখানে হচ্ছে আমার মেন জিনিসটা আমার যেটা দেখানোর ছিল এক্ষুনি, সেটা হচ্ছে আমার এখান থেকে ফ্রন্ট এন্ড এর মধ্যে HTML CSS এন্ড জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে কিন্তু আমরা এই পুরো ডিজাইনটা করে নিতে পারি, যে ডিজাইনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, আর তার সাথে সাথে আমরা এখানটায় কিন্তু ফর্ম যেটা দিয়েছি সেটা আমাদের কাছে চলে আসে ব্যাকএন্ড এর কাজ। ঠিক আছে, ব্যাকএন্ড এর কাজ কিরকম, যেরকম হচ্ছে সাপোজ ধরো আমি এখানে লিখলাম সুপ্রদীপ চৌধুরী। ওকে, আমার পুরো নামটা দিলাম এখানে, সাপোজ ধরো s@gmail, আমি যে কোনো একটা জিমেল দিচ্ছি, ড্যামি যেহেতু সেই কারণে আমি gmail.com এরকম ড্যামি ভাবে দিলাম। কিন্তু আমি এখানে
ড্যামির জায়গায় যদি অরিজিনাল ওয়েবসাইট করি তখন কিন্তু আমি এখানে রেস্ট্রিকশন লাগিয়ে দিতে পারি যে অরিজিনাল তোমার ইমেল দাও, না হলে কিন্তু তোমার এখানে ফর্ম সাবমিশন হবে না। এইগুলো হচ্ছে ব্যাকএন্ড ডেভেলপারদের কাজ, যারা হচ্ছে ডেভেলপার, ঠিক আছে। তো আমি এখানে লিখলাম হাই সুপ্রদীপ চৌধুরী, I am a web and software developer. ওকে, তো আমি এই মেসেজটাকে পাঠাতে চাইছি। তো এখানে যেই আমি সেন্ড মেসেজে নাও করব তখনই দেখো একটু লোডিং হচ্ছে, কারণ এটা আমার লোকাল সার্ভারে চলছে। প্রথম থেকেই তোমাদের বলে আসছি এটা কোনো ওয়েবসাইটে কিন্তু নেই, গুগলে সার্চ করলে পাবে না। কি মেসেজ দিল আমাকে? থ্যাঙ্কিং ইউ। ওকে, ডিজাইনটা আমি অন্যরকম করে রেখেছি ইচ্ছা করে, কারণ ওটাই আলাদা এটাই আলাদা, জিনিস এক রয়েছে, কিছু নাম চেঞ্জেস রয়েছে, এখানে আলাদা আলাদা করে করা রয়েছে। ইউ মানে আমার মেসেজ সাকসেসফুলি সেন্ড হয়েছে। এবারে আমি তোমাদের মেসেজটাকে সিন করে গিয়ে দেখাচ্ছি। কোথায় গেছে? আমার পার্সোনাল মেল আইডিতে গেছে। এবারে আমি আমার মেল আইডিটা ওপেন করে রিলোড করব এখানে, ঠিক আছে। তো তোমরা এখানে দেখতে পাবে আমার মেল আইডি থেকে যে মেসেজটা করা হয়েছে, সেই মেসেজটা হচ্ছে প্রাইমারি ইনবক্স, ওয়েট রিলোড হচ্ছে, একটুখানি টাইম দাও। এই দেখো এখানটায় আমাদের এর রেসপন্সটা দিচ্ছে, এই দেখতে পাচ্ছ। আমি পুরো মেল খুলতে পারবো না। নেম দেখাচ্ছে আমায় সুপ্রদীপ চৌধুরী, দেখো এক্ষুনি আমি মেলটা করেছিলাম, নেম দেখাচ্ছে আমাকে সুপ্রদীপ চৌধুরী। এক্ষুনি ইমেলটা আমি সেন্ড করেছি s@gmail.com, ঠিক আছে। হাই আই এম সুপ্রদীপ চৌধুরী, আই এম আ, আচ্ছা খুলে দেখিয়ে দিই, সেরকম তো কিছু নেই। এই দেখো এখানটায় হচ্ছে আমাদের সবকিছু ডিটেলসটা দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখানে দেখো আমি এক্ষুনি যে মেসেজটা করেছি সেই মেসেজটা তোমাদের এখানে শো হচ্ছে, এই মেসেজটা তোমাদের এখানে শো হচ্ছে। এটা কিন্তু আমার পার্সোনাল অনলাইন মেল চলছে, এখানে তোমরা মেলটাকে দেখতে পারো, এখানে আমার অনলাইন মেল চলছে, ঠিক আছে। তো এইখানটায় ও কিন্তু মেসেজটা আমায় পাঠিয়ে দিল। আমি একটা লোকাল হোস্ট ইউজ করছি, কোনো ওয়েবসাইট কিন্তু এখনো আমি এটাকে গুগলে পোস্ট করিনি, তারপরেও আমি এখান থেকে মেল পাঠাতে পারছি আমি কারোর পার্সোনাল মেল আইডিতে। ওকে, তো এটা হচ্ছে আমাদের একজন ডেভেলপারের কাজ। এই কাজটা কোথায় গিয়ে হয়েছে দেখো, আমি যদি কোডটা ওপেন করি তো আমাদের এখানে কিছু ডেটাবেস ক্রিয়েট করা হয়েছে, এন্ড দেন আমি যদি এখানে তোমাদের দেখাই ডেটাবেসটা কোথায় রয়েছে আমার, আমি এখান থেকে অ্যাডমিন প্যানেলে ঢুকবো। আমাদের অ্যাডমিন প্যানেল যেহেতু এটা লোকাল হোস্ট, তো আমাদের এখানে জ্যাম্প ইউজ করছি লোকাল হোস্টের মধ্যে, config mysql start and admin, go to admin। ওকে, তো এখানে আমার ডেটাবেসটা স্টোর হয়ে রয়েছে, ঠিক আছে, যার মাধ্যমে এ কিন্তু নিজে একটা কম্পিউটারটাই একটা সার্ভার হয়ে কাজ করছে পিএইচপি অ্যান্ড MySQL এর মাধ্যমে। MySQL হচ্ছে এক ধরনের ডেটাবেস স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ, যেখানে SQL ফর তোমার স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। MySQL ফর মাই স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, যেটার কাজ হচ্ছে তোমার যে ডেটা, মানে কোনো ইউজারের থেকে তোমরা যে ডেটা কালেক্ট করছো, যেরকম ফেসবুক ইনস্টাগ্রাম আমাদের থেকে প্রচুর পরিমাণে ডেটা নেয়, তোমার ফোন নাম্বার, তোমার নাম, তোমার ফটো, কত কি ডেটা নেয়, বাট ডেটাগুলোকে তাকে তো স্টোর করে রাখতে হয়, তবে তো তুমি পরবর্তীকালে যখন লগ ইন করবে তখন সেগুলো দেখতে পাবে, না হলে তুমি দেখতেই পেতে না।
তো সেই কারণে ওই ডেটাগুলো স্টোর করে রাখার জন্য আমাদের এরকম একটা ডেটাবেস প্যানেল লাগে, যেখানে আমি তোমাকে এই যে আমার ডেটাবেস, এই ডেটাবেসটা আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো আমার ডেটাবেসে সবকিছু শো করা রয়েছে। এই হচ্ছে আমার ডেটাবেসের একটা টেবিল ইউজার বলে, ঠিক আছে। এখানে আমার ইউজার কেউ আসেনি, ইউজার ডিটেলস দিলেই ইউজার চলে আসবে। পাসওয়ার্ড রিসেট টোকেন, পাসওয়ার্ড আরো এ টোকেন রয়েছে। তো এগুলো হচ্ছে আমাদের ডেটাবেসের এক একটা কাজ রয়েছে এখানটায় আমাদের, ঠিক আছে। তারপরে আমি এখানে মাইগ্রেশন করে রেখেছি, মাইগ্রেশনে কিছু ডেটা ফিল করে রেখেছি, যেখানটায় আমরা টেবিল ক্যাশ ইউজার যা যা ঢুকছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। দেন আমরা এখানে ফেইল্ড জব বলে একটা ডেটা বানিয়ে রেখেছি, যদি কারোর ইন কেস ফেল হয়, মানে কোনো রকম ভাবে মেসেজ ফেল হয়, সেক্ষেত্রে সেই ডেটাটা কি হবে, ফেচ করার জন্য পরবর্তীকালে তাকে অটোমেটিক ওখানটায় ওই ডেটাটা পুট করিয়ে ফেচ করিয়ে দেবে। তো এরকম ধরনের কাজগুলো আমরা পিএইচপির মাধ্যমে দেখতে পাই, ঠিক আছে। পিএইচপি ছাড়া কিন্তু আমরা এই ডেটাগুলো ফেচ করাতে পারি না। অন্যান্য আরো ল্যাঙ্গুয়েজ আছে, ডেভেলপ ল্যাঙ্গুয়েজ অনেক আছে, জাভাস্ক্রিপ্টের অনেক কিছু আছে, পাইথনের অনেক কিছু আছে, বাট সবচেয়ে সোজা ওয়ে হচ্ছে আমাদের কাছে পিএইচপি অ্যান্ড মাইএসকিউএল, যেটা কিন্তু প্রতিটা বিগিনার স্টুডেন্ট, তুমি যদি কলেজেও কখনো পড়াশোনা করতে যাও সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা ওয়েব ডেভেলপমেন্ট, সেখানেও কিন্তু তোমাকে পিএইচপি থেকেই হাতে ধরে শেখানো করানো হবে। তো পিএইচপি হচ্ছে ব্যাকএন্ডের একটা মেরুদণ্ড, যেখান থেকে সবাই শেখা স্টার্ট করে, জিনিসটাকে বোঝা স্টার্ট করে, দেন তারা জাম্প করে জাভাস্ক্রিপ্ট, দেন তোমার হচ্ছে পাইথন, এই জায়গাগুলোয় জাম্প করে তারা আরো ভালো ভালো ডেভেলপারে কনভার্ট হয়। নাও আমার এই ওয়েবসাইটে আমি কিছু তোমাদের স্যাম্পল দেখালাম। দেন আমার এখানে রেজিস্ট্রেশন পেজ রয়েছে, দেন এখানে রয়েছে আমার লগইন পেজ, লগইন পেজে আমাকে এইভাবে ট্রান্সফার করে দেবে। তো এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইটের স্যাম্পল। তো আমি এবারে সোজা ব্যাক করে হোম পেজে চলে যাব। নাও তোমরা এখানে দেখলে কোডিং, এই কোডিং গুলো দেখার পরে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে কোডিং গুলো রয়েছে, অনেক বড় বড় সত্যি কোডিং রয়েছে, কিন্তু আমি বলবো এখানে আমি একটা যদি কোড, এই এতটুকু যদি পার্ট, আমি এই আর্টিকেলের এতটুকু পার্ট আমি লিখেছি একবার, বাকিটা এখানে আমি কপি পেস্ট অনেকবার করেছি। শুধুমাত্র চেঞ্জেস কি করেছি, এরকম ধরনের কন্টেন্ট গুলোকে আমি চেঞ্জ করেছি। যে আমার ওয়েবসাইটে আমাকে অর্ডার দিয়েছে, যে আমার ক্লায়েন্ট, সে আমাকে বলে দেবে যে তুমি এই জায়গাটায় এটা লেখো, এই জায়গাটায় এটা লেখো, সেইভাবেই কিন্তু আমরা চেঞ্জেস করে থাকবো। নেক্সট আসছে আমাদের ফিডব্যাক ফর্ম, config.js। এখানে আমি আমার কনফিগারেশন করে রেখেছি যে কিভাবে কিভাবে আমার হোস্ট আমার ডেটাবেসের সাথে কানেক্ট হয়ে কিভাবে আমার কানেকশনটা হবে। এখানে ফিডব্যাক ফর্ম, ফিডব্যাক ফর্মে কিভাবে কানেকশন হবে, কিভাবে যাবে, এখানে আমার পুরো ডিটেলস রয়েছে। এখান থেকে আমি কিন্তু ফেচ করতে পারছি সেটাকে। তো এইরকম ধরনের ওয়েব পুরো ক্লাস যদি তোমরা করো, তখন তোমরা পুরোপুরি বুঝতে পারবে কিভাবে HTML কাজ করছে, কিভাবে CSS কাজ করছে, কিভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে নানান ধরনের অ্যাক্টিভিটিস করা যাচ্ছে, কিভাবে তোমরা পিএইচপির মাধ্যমে স্ক্রিপ্ট লিখে সেই ডেটাগুলোকে স্টোর করছো, তোমাদের যারা ক্লায়েন্ট রয়েছে তাদের ডেটা স্টোর করা হচ্ছে, কিভাবে ডেটাবেসে দেখা যাচ্ছে, আবার সেই ডেটাগুলোকে কিভাবে নিয়ে এসে অ্যাডমিন মানে আমার ওয়েবসাইট আমি সুন্দরভাবে দেখতে পাবো। এই পুরো প্রসেস, এই পুরো থিম, এই যে লাইফ সাইকেল পুরো ঘুরতে থাকছে একটা ওয়েবসাইটের, সেই ওয়েবসাইট ডিজাইনিং পার্ট এবং ডেভেলপমেন্ট পার্ট পুরোটাই কভার আপ করবো আমি তোমাদের ক্লাসের মধ্যে। তো আশা করছি তোমরা এখানে একটু হলেও ওয়েবসাইটের বিষয়টা বুঝেছো, অ্যান্ড এখানে তোমরা সেই স্ট্রাকচারটা অথবা সেই কাজটা কিভাবে ইমপ্লিমেন্টেশন হয় সেটা আমি আমার ছোট্ট অল্প টাইমের মধ্যে তোমাদের চেষ্টা করেছি বোঝানোর। তো আমি আশা করছি সেটা তোমাদের কাছে কতটা হেল্পফুল হয়েছে জানি না। তো আমি এটাকে আমার হোস্টের কাছে আমি একটু ট্রান্সফার করতে চাই। তো হোস্ট অদৃশ স্যার,